কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব, তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। পদত্যাগ করলে সামান্য সৌজন্য বোধ থেকে তার একটা সম্মান থাকতো, কিন্তু পদত্যাগ না করে পদই হারিয়ে যাবে, তখন আর কী ত্যাগ করবেন? তখন কালীঘাটের আদিগঙ্গায় আত্মত্যাগ করা ছাড়া আর কিছু করার থাকবে না। তো 2011 একটা পরিবর্তন হয়েছিল, পশ্চিমবঙ্গে সর্বনাশ হয়েছিল। আজকে যে পরিবর্তনটা হলো সেটা পশ্চিমবঙ্গে আরেকটা খাদের দিকে এগিয়ে নিয়ে যাবে। আদৌ কি সত্যে পৌঁছবার চেষ্টা করা হবে? আমার মনে ওই মৃত্যু ঘটনার পর থেকে এইটাই ঘুরে ফিরে বেড়াচ্ছে। এক ব্যক্তির এই আত্মসহায়ক পরপর 3 জন না 4 জন খুন হয়ে গেল। বিজেপি বারংবার অভিযোগ তুলছে যে এর পেছনে সম্পূর্ণভাবে তৃণমূলের একেবারে সুসংগঠিত পরিকল্পনা। আপনি তাই মনে করেন? বিজেপি যদি এটা মনে করেন তৃণমূলের সুসংগঠিত পরিকল্পনা, বিজেপি মনে করতে পারেন, কারণ যাহারা বিজেপি তাহারাই তৃণমূল। ভোট পরবর্তী হিংসায় বাংলায় বলির সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং সেখানে সম্প্রতি শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে একেবারে গুলিবিদ্ধ করে খুন করা হলো। এই যে পরিস্থিতি, রাজ্যে বারংবার এই হিংসার শিকার হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, কেন হচ্ছে এমন? সেই নিয়ে আলোচনা করতেই আমরা চলে এসেছি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে, কথা বলবো তার সঙ্গে। স্যার, প্রথমেই জিজ্ঞেস করব যে এই যে ভোট পরবর্তী হিংসা, এই যে প্রবণতা দিনের পর দিন বাড়ছে, কেমনভাবে দেখছেন বিষয়টা? রাজনীতি যখন আদর্শগত সংগ্রামের পরিবর্তে প্রশাসনকে ব্যবহার করে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, দুর্নীতি করবার প্রবণতা তৈরি হয়, তখন এই ধরনের ব্যক্তিগত বিদ্বেষ এবং হিংসার বিষয়টা দাঁড়ায়। আগে ছিল রাজনীতিক একটা নির্দিষ্ট শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে লড়াই। আমরা বলতাম যে গরিব কৃষককে তার জমি দিতে হবে, উদ্বৃত্ত জমি দখল করে জমি দেওয়া হতো, সেটা নিয়ে মারামারি হতো। যাদের আমরা বলি জমির হাঙর, জমিদার, যোদ্ধা, যা চিরকালই লেঠেল নিয়ে গরিব মানুষের ধান লুট করে নিত, সেই সম্প্রদায় যখন দেখলো যে রাজ্য সরকার তারা ওই গরিব মানুষদের পক্ষে দাঁড়াচ্ছে, তখন তাদের আরও লেঠেল শক্তি বাড়ল। তখন ময়দানে, মাঠে লড়াই হতো। কারখানা করব, কারখানা করতে দেব না, অতএব কারখানা করতে দেবো না, সেজন্য দরকার হলে বল প্রয়োগ করো, মারামারি হতো। এখন কাট মানি, আমি থাকবো, একটা চাকরি দেবো, টাকা দাও। যখন কাট মানি হয় তখন দুপক্ষই বলতে হবে আমার ভাগটা কী হলো। আজকে দক্ষিণপন্থী রাজনীতি ভারতবর্ষের বুকে হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে দুর্নীতি করো, এবং তার অভ্যর্থ পরিণতি হচ্ছে ভাগাভাগি নিয়ে মারামারি, খুন, সেটাই হচ্ছে। এই যে চন্দ্রনাথ রথের এইভাবে মৃত্যু এবং তারপরে আরও বিভিন্ন ঘটনা পর বসিরহাট, বরানগর, পানিহাটি, বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা আমরা দেখতে পেলাম। এই ঘটনা আপনি এর আগেও বলছিলেন যে যদি প্রয়োজন হয় আপনি আইনের দ্বারস্থ হবেন, আপনি পরিবারের পাশে থাকবেন। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। আমি সবসময় যারা অত্যাচারিত, নিপীড়িত, যাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, যাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাদের পক্ষেই আমার রাজনীতি, তাদের পক্ষেই আমার লড়াই। আমি সবসময় তাই বলি, যখনই যে মানুষ নিজেকে অসহায় বোধ করবেন, আইনি সাহায্যে, আমার তো ওইটুকুর বেশি ক্ষমতা নেই, আমার তো আর মনোপলি ক্যাপিটাল নেই যে টাকা দিয়ে করবো। সুতরাং আমার দিক থেকে এবং আমার দলের দিক থেকে আমি সবসময় চেষ্টা করি নির্যাতিত মানুষের পাশে থাকার জন্য। অর্থাৎ চন্দ্রনাথ বাবুর পরিবার যদি আসেন, আপনার দ্বারস্থ হন, তাহলে তার কারণ হচ্ছে বুঝতে হবে, এক ব্যক্তির এই আত্মসহায়ক পরপর 3 জন না 4 জন খুন হয়ে গেলেন। তিনি অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি। আজকে গেরুয়া তো কালকে সবুজ। এই জায়গায় দাঁড়িয়ে এই যে বিগত 3টে খুন হয়েছে, তার কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্তে আজও পৌঁছানো গেল না, এবং সেটা নিয়ে খুব বেশি মর্মবেদনা আছে বলে তো মনে হয় না। 4র্থ জন খুন হয়ে গেলেন। আদৌ কি সত্যে পৌঁছবার চেষ্টা করা হবে? আমার মনে ওই মৃত্যু ঘটনার পর থেকে এইটাই ঘুরে ফিরে বেড়াচ্ছে। সত্যে পৌঁছতে গেলে পরে নির্দিষ্টভাবে লড়াই করতে হবে, এবং সেজন্য যদি পরিবার মনে করেন, এখন পরিবার আবার শুরু করে মাঝপথে গিয়ে অন্যদিকে চলে যাবেন, যা আমার অভিজ্ঞতায় আছে, তাতে তো সত্যে পৌঁছানো যাবে না। বিজেপি বারংবার অভিযোগ তুলছে যে এর পেছনে সম্পূর্ণভাবে তৃণমূলের একেবারে সুসংগঠিত পরিকল্পনা। আপনি তাই মনে করেন? বিজেপি যদি এটা মনে করেন তৃণমূলের সুসংগঠিত পরিকল্পনা, বিজেপি মনে করতে পারেন, কারণ যাহারা বিজেপি তাহারাই তৃণমূল।
দু চারজন ব্যতিক্রম আছে, তা না হলে সকালে তৃণমূল তো বিকেলে বিজেপি, সুতরাং তারা তো জানতেই পারেন, একে অপরের চেহারাটা খুব ভালো জানেন। এবং যদি সত্যি সত্যি তারা এটা মনে করেন, তাহলে তারা আইনগত দিক থেকে সেই যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পরিণত করছেন না কেন, পৌঁছবার চেষ্টা করছেন না কেন, আদৌ করবেন কি? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি পদত্যাগ করবেন না, এবং তার সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন রকম আইনের ফাঁকও তুলে ধরেছেন। কি মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার? আমি ইতিপূর্বে বলেছি, যে রাজনৈতিক দল তাকে দিয়ে তৈরি করানো হয়েছে, সে তার পেছনে কোনো নীতি নৈতিকতা ছিল না, কোনো আদর্শ ছিল না, ছিল হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করো, কাটমানি নাও ওদের যাদের হয়ে কাজ করছে। এই কারখানা তারা, ওই কারখানা মালিক টাকা দেবে, সেখান থেকে তৈরি হয়েছে। তাই তার কাছ থেকে নীতি নৈতিকতা আশা করাটা মূর্খামি। তিনি পদত্যাগ করুন বা না করুন কিচ্ছু যায় আসে না। আইন খুব পরিষ্কার, আইনের ঊর্ধ্বে তো কেউ নন। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, পদত্যাগ করলে এক সামান্য সৌজন্য বোধ থেকে তার একটা সম্মান থাকতো। উনি পদত্যাগ না করে পদই হারিয়ে যাবে, তখন আর কী ত্যাগ করবেন? তখন কালীঘাটের আদিগঙ্গায় আত্মত্যাগ করা ছাড়া আর কিছু করার থাকবে না তো। আচ্ছা, এসআইআরের বিভিন্ন যে নামবাদ, সেই নিয়ে উনি বারবার বলছেন যে নামবাদের সঙ্গে তার যে ভোটের ক্ষেত্রে তিনি যে যতটা মার্জিনে হারলেন, সেই ক্ষেত্রেও কিন্তু অনেকটা আইনের ফাঁক তিনি বার করেছেন, যে এত পরিমাণ ভোটারের নামবাদ গিয়েছে, তাহলে আমি এত মার্জিনে কী করে হারতে পারি? সেই আইনের ফাঁকে কোনোভাবে প্রযোজ্য বা তিনি? প্রথম কথা হবে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে, আজকে এসআইআরের এই যন্ত্রণার জন্য দায়ী হচ্ছেন মমতা। অনুপ্রবেশের তত্ত্বটা পশ্চিমবঙ্গের মাটিতে প্রথম তিনি তোলেন। তিনি তখন বিজেপির শরিক। সেই অনুপ্রবেশের তত্ত্বকে তিনি জিইয়ে রাখেন, বিজেপির শরিক। আর বিজেপি একটা মৌকা বুঝে দেখছে যে আমার তার মুখোশের দরকার নেই, এখন মুখোশটাকে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ো। তাই তারা এটাকে কেন্দ্র করে এসআইআর মানব না বলে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি করলেন, অসহযোগিতা করলেন। নির্বাচন কমিশন তার খানিকটা উদ্ধত্ত এবং মূর্খামির জন্য এই সোকল লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি করলেন। এটা তো হতো না যদি বাংলার অফিসাররা প্রথমতেই কাজ করতেন ঠিকমতো, বা বিএলআরদের ঠিকমতো কাজ করতে দেওয়া হতো। উনি অস্বীকার করতে পারবেন ও তৃণমূলের কর্মীরা বিভিন্ন জায়গায় ওদের পোষিত বিএলওদের দিয়ে বিভ্রান্তিমূলক কাজ করিয়েছেন, অস্বীকার করতে পারবেন। তারপর নাটক করতে গিয়ে হাততালি পাওয়ার জন্য একটা কালো চাদর জড়িয়ে গিয়ে সুপ্রিম কোর্টে বলে এলেন, হ্যাঁ সরকারি কর্মচারী দেখবো, দিলেন না। তারপর চলে গেল বিচারপতিদের কাছে, যে দায়ী কে? বিচারপতিদের কাছে যাওয়া মানে এটা সময় সাপেক্ষ, তো সবাই জানেন। যাই হোক, এখন ট্রাইব্যুনাল যেগুলো যতটা বিচার করেছেন ভালো, মোটামুটিভাবে নাম তোলবার পক্ষেই আছে। আগামী দিনে আমাদের কর্মীরা সেগুলো লড়াই করছেন। ভোটার লিস্ট সম্পূর্ণ হবে, খুব কম লোকই বাদ যাবেন আমার মনে হয়। কিন্তু দুর্ভাগ্য যে তারা এই ভোটে অংশ নিতে পারলেন না। তো সেটা তো ওর দায়। বিষ ও বৃক্ষ যখন রোপণ করছো, তখন ছবি তুলছো, জল দিচ্ছি, কি আসছে এটা বুঝতে হবে তো। তাহলে আজ যে ভোট পরবর্তী হিংসার যে দায়, সেই দায়ও কি কিছুটা তার? দুটো দলেরই। ওরা এতদিন পর্যন্ত উল্লসিত ছিলেন যে মোটামুটি এটা সিপিএমের ঘাড়ের ওপর দিয়ে যাচ্ছে, তখন খুব তবলা বাজাতেন, ভালোই হয়েছে। আজকে দেখছেন সেটা থাকে না। এই যে সমাজের এই পরিস্থিতি, রাজনৈতিক যে পরিবেশ এইভাবে কলুষিত হচ্ছে দিনের পর দিন, কীভাবে দেখছেন? সমাজই মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। একটা তো পরিবর্তন হলো, সেই পরিবর্তনটা বেপুথ পরিবর্তন। 2011 একটা পরিবর্তন হয়েছিল, পশ্চিমবঙ্গে সর্বনাশ হয়েছিল। আজকে যে পরিবর্তনটা হলো, সেটা পশ্চিমবঙ্গে আরেকটা খাদের দিকে এগিয়ে নিয়ে যাবে। ওই মানুষ খাদের সামনে গিয়ে দাঁড়িয়ে আবার ঘুরে দাঁড়াবে। মানুষকে অত মূর্খ ভাবার কোনো কারণ নেই। ভুল করতে পারে, ভুল করেছে, কিন্তু চিরস্থায়ী ভুল তো হয় না।